সবাইকে কিন্তু এই রোড দিয়েই যেতে হয়, আর এটাই দীঘা যাওয়ার রোড। মন্দারমণির মনসা মন্দির যেতে কত নিচ্ছে এখন? এই রুমটা চাইলে এসি কিংবা নন এসি দুইভাবে নেওয়া যায়। আদৌ কি এখন বিচে যাওয়া কি এখন সেফ হবে মানুষজনের জন্য? না, একদমই না। কিন্তু আমাদের জন্য সব কিছুই সেফ। কত লাল কাঁকড়া দেখুন এখানে। যে কটা জিনিস এখানে আছে প্রত্যেকটা জিনিস কিন্তু প্রয়োজনীয় জিনিস। মন্দারমণির গল্প প্রায় সারা বছরই এভারগ্রিন, কিন্তু এই গরমে এই সৈকত সুন্দরীকে দেখতে হলে সঙ্গে লাগবে সানস্ক্রিন। দীর্ঘদিন ধরে নির্জনতা এবং পরিচ্ছন্নতার দিক থেকে এই ছোট্ট সমুদ্র সৈকত আখ্যা পেয়েছিল সৈকত সুন্দরী নামে। তবে আজ এই সুন্দরীকে চিনব একটু আলাদাই রূপে। একদিনের ছুটিতে 24 ঘন্টার মধ্যে কাভার করব সবথেকে কম বাজেটে পৌঁছানো, একটা কম বাজেটে হোটেল নেওয়া, চিপেস্টভাবে বিকেলে টুক করে লাল কাঁকড়া বিচ থেকে একবার ঘুরে আসা, রাতের ছোট্ট বিচ মার্কেট, খাওয়া দাওয়া এবং ভিডিও শেষে বেশ কিছু কম বাজেট থেকে বেশি বাজেট পর্যন্ত কয়েকটা রুম দেখানো ইত্যাদি। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প মন্দারমণি। হ্যালো বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম পাঁচকুড়া রেলওয়ে স্টেশন। আবার দেখা হয়ে গেল আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। আজকে আমি চললাম মন্দারমণি, যেটাকে সমুদ্র সুন্দরী নামে আখ্যা দেওয়া হয়েছে। তো কেন দেওয়া হয়েছে সেটা তো মন্দারমণিতে পৌঁছে আপনাদেরকে দেখাবো। আর প্রত্যেকবারের মতো আমার জার্নি শুরু হচ্ছে পাঁশকুড়া রেলওয়ে স্টেশন থেকে। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে পাঁশকুড়াতে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি আসলে পাঁশকুড়া রেল স্টেশনে নয়, এখান থেকে 30-40 মিনিট দূরে। আমাকে বাড়ি থেকে বেরিয়ে ট্রেন জার্নি করে কোনো জার্নি শুরু করতে হলে সবার প্রথমে আমাকে আসতে হয় পাঁশকুড়া রেলওয়ে স্টেশনে। এই জন্য আমি কথাটা বারবার বলে থাকি। আর আজকে আমি এখান থেকে টোটালি লোকাল ট্রেনে করে জার্নি করছি। কিভাবে যাচ্ছি সব কিছু দেখাবো আপনাদের। তাহলে চলুন এখান থেকে আজকে জার্নিটা শুরু করা যাক। লোকাল ট্রেনে করে মন্দারমণি যেতে হলে আমাকে ধরতে হবে মেচেদা, দীঘা, ইমু। ওই লোকালে করে আমি আজকে পৌঁছবো মন্দারমণিতে। আর ওই লোকালটাই ছেড়ে আসে সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 6:45 দীঘাতে যাওয়ার জন্য আজকে প্ল্যাটফর্মে ভিড় দেখুন, বাপরে বাপ। আজকে পাঁশকুড়া রেলওয়ে স্টেশনে ভিড় হওয়ার জন্য পর্যাপ্ত কারণও রয়েছে। কারণ এই সদ্য 30 তারিখে যে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, তার জন্য মারাত্মক পরিমাণে ভিড়। যারা প্রথম ডেটে যেতে পারেনি তারা পরে পরে এখন সব যাওয়ার চেষ্টা করছে। এখন আমাদের চলে এসেছে মেচেদা, দীঘা, ইমু। আমি এই লোকালটা পাঁশকুড়া রেলওয়ে স্টেশন থেকে ধরছি। আপনারা চাইলে কিন্তু এই ট্রেনটা মেচেদা কিংবা সাঁতরাগাছিতেও ধরতে পারেন। ওই ট্রেনটাই মেচেদাতে আসে, তারপর মেচেদাতে নাম্বার প্লেট চেঞ্জ করে আবার মেচেদা, দীঘা, ইমু হয়ে মেচেদা থেকে রওনা হয় দীঘার উদ্দেশ্যে। এখন ঘড়ি কাঁটায় 9:02। আর এখনের দিনেও অনেকেই জানে না যে এই ট্রেনটা ছেড়ে আসে সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 6:45। কারণ ট্রেনের মোবাইল অ্যাপে সার্চ করলে সাঁতরাগাছি থেকে কিন্তু ট্রেনটা দেখায় না, দেখায় মেচেদা পর্যন্ত, মানে সাঁতরাগাছি মেচেদা লোকাল। তারপর মেচেদাতে এসে নাম্বার প্লেট ট্রেনটা চেঞ্জ করে তারপর ওখান থেকে 8:05 ট্রেনটা ছেড়ে আসে। আর এই পাঁশকুড়া জাংশনে এখানে 8:25 ট্রেনটা ঢোকায়, তারপর 10 মিনিট হল করে তারপর এখান থেকে ট্রেন ছেড়ে রওনা হয় একদম দীঘার উদ্দেশ্যে। মন্দারমণি যেতে চাইলে ট্রেনে করে কিন্তু নামতে হবে দীঘার 4টে স্টেশন আগে। আরেকটা ইনফরমেশন, যারা কলকাতার দিক থেকে আসছেন, আপনারা যদি এইভাবে লোকাল ট্রেনে ব্রেক জার্নি করে মন্দারমণি না যেতে চান তাহলে আপনাদের জন্য অপশন রয়েছে বাস। কলকাতা ধর্মতলা কিংবা হাওড়া থেকে প্রচুর বাসের অপশন রয়েছে সারাদিনে দীঘা যাওয়ার জন্য। যে কোনো দীঘা বাসে উঠুন আর নেমে যান চাউলখোলা মোড়ে, যেখান থেকে মন্দারমণি যাওয়ার জন্য শেয়ারিংয়ে আবার গাড়ি পেয়ে যাবেন। আজকে আমি 24টা ঘন্টা মানে একটা পুরো দিন মন্দারমণিতে স্টে করব। মন্দারমণিতে আমরা সবাই জানি ওখানে হোটেলের দাম প্রচণ্ড মানে কস্টলি। তো একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল দেখব মিডিয়াম রেঞ্জে। পাঁশকুড়া থেকে মন্দারমণি যাওয়ার আগে পর্যন্ত মাঝে ক্রস করব টোটাল 12খানা লোকাল ইন্টারমিডিয়েট স্টেশন। তাহলে চলুন এবারে ছোট্ট একটা সিনেমাটিকে চোখ রাখা যাক। এখন ঘড়ি কাঁটায় সকাল 10:55। 9টার সময় উঠেছিলাম, তো এখন এসে নামলাম এখানে। 2 ঘন্টার মতো সময় লেগে গেছে। তো এরপর এখান থেকে তাড়াতাড়ি আমাকে হচ্ছে টোটো ধরতে হবে। টোটোতে করে আমাকে পৌঁছতে হবে আমাকে চাউলখোলায়। এটা হচ্ছে আশাপূর্ণা দেবী রেলওয়ে স্টেশন। বাইরে থেকে দেখলে বোঝা যায় না, সব নাম টাম সব মুছে গেছে এখানে। আর আরেকটা ইনফরমেশন, এখানে আসতে হলে এই আশাপূর্ণা দেবী স্টেশন পর্যন্ত টিকিট কাটলে কিন্তু টিকিট পাওয়া যায় না। তারপর এর যে পরের স্টেশন আছে সেই স্টেশন পর্যন্ত আমি টিকিট কেটেছি। আর এখান পর্যন্ত আসতে আমার টিকিটের প্রাইস মূল্য পড়েছে মাত্র 25 টাকা। যারা সাঁতরাগাছি থেকে আসছেন
সরাসরি লোকাল ট্রেনে করে তাদের জন্য পড়বে 40 টাকা। একদম সোজা রাস্তা, ওই সামনে থেকে ওখান থেকে টোটো অটো ওখান থেকে পাওয়া যায়। তাহলে পিছাবনি যাবে? কত করে নিচ্ছে এখন এখান থেকে? পিছাবনি এখান থেকে 15 টাকা, চালখোলা 30 টাকা। আর একজন হবে না? একজন হবে না বলতে এনাদের সঙ্গে করে নিচ্ছি না, 4 জন হয়ে গেছে। খারাপ লাগে। আর এখান থেকে সামনে থেকে টোটো পাওয়া যাবে আরও? হ্যাঁ হ্যাঁ, এই যে সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, সঙ্গে সঙ্গে যদি আসা হয় তাহলে এখান থেকে শেয়ারিংয়ে টোটো পাওয়া যায়। আর একটু লেট করলে টোটোগুলো কিন্তু সব এখান থেকে ছেড়ে বেরিয়ে যায়। এই যে দেখুন আশাপূর্ণা দেবী রেলওয়ে স্টেশন, এই যে সামনে এখানে রেল ক্রসিং আছে, এই জায়গা থেকে টোটো পাওয়া যাবে। আমি এখন আশাপূর্ণা দেবী রেলওয়ে স্টেশন থেকে আমি এখন চলে যাচ্ছি সোজা একদম চাউলখোলা পর্যন্ত। এখান থেকে পিসাবনি হয়ে চাউলখোলা যাওয়া যায়, কিন্তু এই যে টোটোটা এটা ডাইরেক্ট যাচ্ছে, আর এই যে সব ভাইরা আছে সব হচ্ছে যে এখান থেকে রিজার্ভ করে নিয়েছে। তো আমি সেই জন্য বলছিলাম যে একজন হবে না, কারণ এখানে টোটোর সংখ্যা কিন্তু খুবই কম যদি দেরি করে আসা হয়। তো এই টোটোতে করে আমি একদম চলে যাচ্ছি চাউলখোলাতে, ওখানে নামবো, 30 টাকা করে নিচ্ছে এখান থেকে। আর পিসাবনি যদি হয়ে যেতে হয় তাহলে পিসাবনি পর্যন্ত 15 টাকা করে নেয় এখান থেকে, আর প্রায় মিনিট 15-20 সময় লেগে যেতে পারে। ভাইরা সব কোথায়? মন্দারমণি সবাই? দাদারা সবাই মন্দারমণি যাচ্ছ? তাহলে চলুন ওখানে নামা যাক, তারপর ওখান থেকে যাওয়ার জন্য কি ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে দেখব। আর এই যে টোটোটায় যাচ্ছি, এই টোটোর সিস্টেম কিন্তু একটু আলাদা, একটুখানি নতুন প্রযুক্তি ব্যবহার করেছে, বেশি মানে মানুষজন নিয়ে যাওয়ার জন্য। এরকম পেছনের দিকে একটা এক্সট্রা সিট তৈরি করে দিয়েছে, এরকম দুদিকে দুটো রড দিয়ে। এখন এই যে জায়গাটায় চলে আসলাম, এটাই হচ্ছে পিছাবনি মোড়। যারা শেয়ারিংয়ে আসতে চাইছেন তাদেরকে আসতে হবে এই জায়গাতে। আর এখান থেকে বাসও পাওয়া যায়, টোটো অটো সব কিছু পাওয়া যায় একদম চাউলখোলা পর্যন্ত যাওয়ার জন্য। যারা কলকাতা, হাওড়া, মেদিনীপুর কিংবা যে কোনো রুট থেকে বাসে আসুন না কেন, সবাইকে কিন্তু এই রোড দিয়েই যেতে হয়। আর এটাই দীঘা যাওয়ার রোড, এই রোড দিয়েই যেতে হয় মন্দারমণিতে। এটাই হলো চাউলখোলা মোড়। যারা বাসে করে আসছেন সবাইকে নামতে হবে এই জায়গাতে। আমি 30 টাকা দিয়ে স্টেশন থেকে সরাসরি চলে আসছি। আপনারা যদি ব্রেক জার্নি করে না যেতে চান তাহলে স্টেশন থেকে সরাসরি একদম মন্দারমণি পর্যন্ত অটো রিজার্ভ করে কিংবা টোটো রিজার্ভ করেও যেতে পারেন, সেই অপশনও আছে। সামনে এই জায়গা থেকে কিন্তু টোটো অটো সব পাওয়া যাচ্ছে। এইগুলো সব মন্দারমণির যে মনসা মন্দির আছে একদম বিচের সামনে, সেই জায়গা পর্যন্ত যাচ্ছে। আচ্ছা দাদা, এখান থেকে মন্দারমণির মনসা মন্দির যেতে কত নিচ্ছে এখন? 150 টাকা। 150 টাকা রিজার্ভে? হ্যাঁ, একজন থেকে 4 জন। আচ্ছা, শেয়ারিংয়ে গেলে কত করে নিচ্ছ? 30 টাকা করে। 30 টাকা। আমাদের টোটোতে কোনো শেয়ার হয় না, আমাদের টোটোর রিজার্ভ হয়। আমাদের এসির মতন টোটো আছে, খোলামেলা আছে। হাওয়া খেতে খেতে যাবেন, এখন সুন্দরভাবে যাবেন। আমরা 10টা জিনিস দেখে নিয়ে যাবো। আনবুকিং হলে কারোর প্রয়োজন পড়লে আমরা 8-10টা হোটেল ঘুরে দেখাবো। আবার প্লাস আমরা যেভাবে নিয়ে যাই মানে একদম রিসেপশনের ভিতরে ছাড়ি, হোটেলের ভিতরে। এবার আমাদের কোনো অসুবিধা হয় না, যেন আমরা শান্তিভাবে নিয়ে যাই, যেমন যাত্রীদের কোনো অসুবিধা না হয়। 150, 200, 250 তিনটে ধাপ আছে। আমাদের 150, 200, 250। 200-250 কিসের জন্য? মানে আমাদের যেমন ধাপ বাই ধাপ আছে। নিচের কাছে হচ্ছে 150, আচ্ছা। ওই থানার কাছে মাঝখানে হচ্ছে 200, লাস্ট হচ্ছে 250। এখান থেকে শেয়ারিং অটোতে যেতে হলে বেশ কিছুক্ষণ সময় দাঁড়াতে হয়, প্রায় 15 মিনিটের মতো অটোর মধ্যে বসেছিলাম। এখান থেকে 30 টাকা করে নেবে, একদম যে বিচের সামনে মনসা মন্দির আছে, মেন যে সমুদ্র সৈকত, সেই জায়গাতে নামিয়ে দেবে। এখন আমি নেমে বললাম এই জায়গাটাতে। পেছনে এটা দেখছেন, এটা হচ্ছে মনসা মন্দির, আর ঠিক বাম দিকে এইদিকে চলে গেছে মার্কেটের মধ্যে দিয়ে একদম সমুদ্র বিচের দিকে রাস্তা। আর এই জায়গা থেকে সব হোটেল সব পাওয়া যায়। এইদিকে অনেক হোটেল আছে, এইদিকেও অনেক আছে, এদিকে সামনে একটা হোটেল আছে। তো বিচের একদম সামনে যে হোটেলগুলো আছে এগুলো একটু লাক্সারি টাইপের, এগুলোতে প্রাইস অনেকটাই হাই। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা ভালো কিন্তু আমরা রুম পেয়ে গেছি।
আর এই যে হোটেলটা আছে না, যে হোটেলে আমরা রুম নিয়েছি, এর নাম হচ্ছে সিন্ধুকন্যা। ওই যে মনসা মন্দির দেখিয়েছি, ওখান থেকে অল্প একটু এগিয়ে এসেই ডান দিকের হোটেল, বিশাল বড় একটা এরিয়া দেখতে পাচ্ছেন। এখানে চারিদিকে দেখবেন এরকম সব গাছপালা আছে, এখানে আম গাছ, জামরুল গাছ। এখানে এই হোটেলে কিন্তু প্রচুর বিল্ডিং, প্রচুর রুম অ্যাভেলেবেল আছে। আমরা হচ্ছে এই রুমটা নিয়েছি, চলুন রুমটা আপনাদের দেখাই। এই দিক থেকে একদম প্রথমের এই রুমটা, ভেতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখুন, একটা বড় সাইজের বেড, দুজনের জন্য দুটো বালিশ দিয়ে দিয়েছে। এখানে কারেন্টের চার্জ দেওয়ার জায়গা আছে, এইদিকে একটা উইন্ডো আছে, আর নিচেটা এরকম টাইল দেওয়া। এখানে রয়েছে এইরকম আলমারির মতো এইরকম মিরর, এখানে রয়েছে টিভি, এখানে রয়েছে এসি, এখানে টি টেবিল। আর একদম যদি এই দিকে আসা যায় তাহলে এই দিকে রয়েছে অ্যাটাচ বাথরুম। এখানে বাথরুমের ফ্যাসিলিটি বলতে কোমোড এবং শাওয়ার দুই রয়েছে। আর এই দিকেও রয়েছে একটা ছোট্ট এরকম উইন্ডো, এদিকে জাস্ট কাঁচটা সরিয়ে দিলে বাইরের যে হাওয়াটা, সেটা মুক্ত অক্সিজেনটা একটু আসছে। এই জায়গায় রয়েছে একটা মিরর, এখানে রয়েছে বেসিন। এই রুমটা চাইলে এসি কিংবা নন এসি দুইভাবে নেওয়া যায়। তো এসির বাজেট প্রচণ্ড বেশি বলছে এমনিতেই। এই মন্দারমণিতে প্রত্যেকটা হোটেলে প্রত্যেকটা রুমের প্রাইস কিন্তু সারা বছরই বেশি থাকে দীঘার তুলনায়। তো আমরা নন এসিতে নিয়েছি, 1000 টাকা বলছিল, 800 টাকা নিয়েছে, মানে একটু কমিয়ে। অন্যান্য সময় আসলে ওই একটু আধটু আপ ডাউন এখানে করে থাকে। তো আপনারাও এখানে আসলে একটু বার্গেনিং করে নেবেন, কম হয়ে যাবে এখানে, আপনাদেরও আশা করি। চলুন এখন জামা কাপড় ছেড়ে এখন ফ্রেশ হয়ে নিই, তারপর দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। যেহেতু এখানে এসে পৌঁছেছি অনেকটা দেরি হয়ে গেছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকাল থেকে কিন্তু খাওয়া হয়নি, সেই লোকাল ট্রেনে যখন থেকে উঠেছিলাম। আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের পাশে একটা ছোট্ট একটা রেস্টুরেন্টের মতো আছে, অদ্বিতীয়া হোটেল। এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করছি, দুপুরবেলা আমরা ভেজ খাবার দাবার খাচ্ছি। যেহেতু দিনের বেলায় গরম এখানে প্রচণ্ড, এখানে খাবার দাবার প্রাইস খুবই কম, মাত্র 90 টাকায় ভেজ খাবার। আর যদি মাছ যদি নেওয়া হয় রুই থালি, সেটা হচ্ছে 120 টাকা করে নেয়। চিকেনের প্রাইস কত সেটা জানি না। কেমন লাগছে খাবার? আমি তো এখনও খেয়ে দেখিনি, সেটা খেয়ে দেখলেই বুঝতে পারবো। খারাপ না, ভালোই আছে। খাওয়া দাওয়া তো করে নিয়েছি, কিন্তু খাবার দাবারের স্বাদ এতই সুন্দর ছিল, শেষে বললাম যে দাদা একটা ডিমের অমলেট করে দিন, খেতে পারছি না। যাচ্ছি বিচের দিকে। আর দীঘার তুলনায় মন্দারমণিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম। দুপুরের সময় যারা এখানে আসে সবাই হচ্ছে স্নান করতে আসে। এগুলি হচ্ছে বিচ মার্কেট, মন্দারমণির বিচ মার্কেট। এগুলোই বেশি বড় সড়ো মার্কেট নয়, ছোটোখাটোই হচ্ছে মার্কেট। তো এই হচ্ছে আমাদের পুলকদা। পুলকদা, গরম কেমন লাগছে এখন? খুব গরম এখন কি আদৌ কি এখন বিচে যাওয়া কি এখন সেফ হবে মানুষজনের জন্য? না, একদমই না। কিন্তু আমাদের জন্য সব কিছুই সেফ, আমাদের জন্য সবই সেফ। কারণ আমাদের যে স্কিনের কালার আর সূর্যের রোদের কালার দুটোই হচ্ছে এক। এখন বাজলো ঘড়ি কাটায় দুপুর 2টো। আর আপনাদেরকে আমি এখানে আসার আগে বলেছিলাম যে মন্দারমণিকে সৈকত সুন্দরী বলা হয়। তার কারণটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। এখানের যে সমুদ্রের তট দেখছেন না, এখানে কিন্তু একদমই পরিষ্কার, কোনো নোংরা কোনো ময়লা এখানে জমে নেই। আর এখানে আশেপাশে দেখছেন এখানে প্রচুর দোকান আছে। এইদিকে ডাবের দোকান, ওপরে মার্কেটটা দেখালাম, এখানে ছোটো ছোটো এরকম আইসক্রিমের কিছু স্টল দেখতে পাবেন। আচ্ছা দাদা, এখানে জল এখন কমছে না বাড়ছে? সবই কমা শুরু হয়েছে, কমতে শুরু হয়েছে। মন্দারমণিতে ঘুরতে আসলে স্নান করার জন্য সব থেকে বেস্ট সময় দুপুরের এই 12টা থেকে 2টো 2:30টা পর্যন্ত। আর এখানে স্নান করলে না কোনো রিস্ক নেই। এখানে বালি এত পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা, এখানে পা কেটে যাওয়ার কোনো ভয় নেই। তাছাড়া এখানে সমুদ্রের ঢেউ দীঘার তুলনায় অনেকটাই কম। আর এখানে মানুষজনের কোলাহল দেখতে পাচ্ছেন দীঘার তুলনায় অনেক কম, অনেক অনেক। মানে একদম শান্ত নিরিবিলি বিচ যারা পছন্দ করছেন, তো তারা অবশ্যই ঘুরতে আসতে পারেন মন্দারমণিতে। বিকেলের সময় এই মন্দারমণিতে আসলে এই সমুদ্রে তীর বরাবর না অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া যায়। আর বিকেলের সময়ের ওয়েদার সেটা অনেকটাই কুল থাকে, বেশ ভালো লাগে এখানে। দুপুরের সময় এখানে তারাই আসে যারা এখানে স্নান করতে আসছে। এই মন্দারমণির বিচ মার্কেট খেয়ে নিয়েছি। এই মন্দারমণির যে বিচ মার্কেট আছে, এই মার্কেটটা আপনাদের সন্ধ্যেবেলায় ঘুরিয়ে দেখাবো। দিনের বেলায় এখন দোকানপাট খোলা রয়েছে, বাট এত গরমে এখানে এখন ঘোরা যাবে না। এর আগে আমাদের একটা জায়গায় ঘুরতে হবে। বিকেলবেলায় রুম থেকে বেরিয়ে এখানে পাশে একটা লাল কাঁকড়া না কী কাঁকড়া একটা বিচ আছে, তো এখান থেকে দেখি একটা টোটো কিংবা অটো নিয়ে বিকেলে বেরিয়ে পড়বো। তো বিকেলের সময়টা ওটা হচ্ছে ভ্রমণ করে তারপরে ঘুরে এসে সন্ধ্যেবেলার সময় এই জায়গাটা কেমন লাগে সেটা আপনাদের দেখাবো। সন্ধ্যেবেলার সময় কিন্তু মন্দারমণিটা বেশ জাঁকজমকে লাগে, কিন্তু দীঘার মতো অতটা যেহেতু পপুলার নয়, মানুষজনের ভিড় নেই, সেই জন্য মানুষজন এবং দোকানপাট অন্যান্য জায়গার থেকে একটু কমই রয়েছে এখানে।
এখনের সময়ের কাঁটা বিকেল 5টা বেজে 5 মিনিট, আর আমরা হোটেল থেকে বেরোতেই পাশের হোটেল দিয়ে উঁকি মারছে সমুদ্র সৈকত, তার সাথে একটা মিষ্টি বাতাস চলছে। তো এখন আমরা মনসা মন্দিরের সামনে থেকে অটো কিংবা টোটো একটা নিয়ে নেব এখানে যে লাল কাঁকড়া বিচ আছে সেখানে ঘুরতে যাওয়ার জন্য। ঘুরতে যাওয়ার মতো অনেক জায়গা থাকলেও না সেরকম বেশি জায়গাতে না যাওয়াই ভালো, যেসব জায়গা দেখার মতো কিছু থাকে না। তো চলুন এখানে জিজ্ঞেস করি একটা অটো কিংবা টোটোকে কত করে নেয় এখান থেকে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা। ফাইনালি আমরা টোটোতে বসে গেছি, আর মনসা মন্দিরের সামনে ওখান থেকে আমরা অনেকগুলো টোটোর দাম দর করছিলাম। ওখান থেকে একটু বেশি বলে, কারণ ওটা হচ্ছে ইউনিয়ন, তো ইউনিয়নের একটা প্রাইস আছে, ওখানে 250 টাকা করে বলছে। ওখানে অনেক চেষ্টা করলাম কিন্তু ওখানে দাম দর কমাচ্ছে না, সেই জন্য আমরা কাকুর সাথে কথা বললাম, অনেকটাই কমে করে দিচ্ছে, মাত্র 180 টাকাতে আমাদের নিয়ে যাচ্ছে লাল কাঁকড়ার বিচে। ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবে, ওখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, আমাদের ফটোশ্যুট ভিডিও শ্যুট যেগুলো আছে সেগুলো করবো। তারপর আবার এখান থেকে নিয়ে গিয়ে আবার যেখান থেকে আমরা উঠেছি সেই মনসা মন্দিরের সামনে নিয়ে গিয়ে আবার ছেড়ে দেবে, মানে আমাদের হোটেলের সামনে। তো 180 টাকায় বলবো ঠিকঠাকই আছে। তো আপনারা যারা আসছেন ওই অটো ইউনিয়ন থেকে যদি আপনারা বেশি দামে না যেতে চান তাহলে এই কাকুর নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কল করে কিন্তু আগে থেকে বলে নিতে পারেন, তাহলে একদম যেই হোটেলে থাকবেন সেই হোটেলে একদম আনতে চলে আসবে। আর লাল কাঁকড়া বিচে যাওয়ার এই যে রাস্তাটা, এটা কিন্তু একদম নতুন তৈরি করা হয়েছে। আগে যখন আমি এসেছিলাম অনেক দিন আগে, 1 বছর আগে একবার কানাই চট্ট করতে এসেছিলাম নতুন বছরে, আমার এখনও মনে আছে। তো তখন এই রাস্তা দিয়ে আমি মন্দারমণি আসছিলাম, তখন সেই সময় রাস্তা এখানে প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, চারিদিকে বড় বড় সব গাড্ডা, অনেক জায়গায় রাস্তা ভাঙাচোরা ছিল। এখন কিন্তু সেই জিনিসটা দেখতে পাওয়া যায় না, একদম সুন্দর রাস্তা দেখছেন এখানে সব নির্মাণ করে দিয়েছে। এখন যাওয়া আসায় কোনো সমস্যা নেই, মানে সেই রকম বেশি জার্কিং পাচ্ছি না, এটাই হচ্ছে মেন কথা। আমরা এখন এই জায়গাটাতে নেমে পড়লাম, এখানে বাম দিকে একটা বিবেকানন্দ স্কুল আছে, আর ডান দিকের একটা সরু রাস্তা, এই যে এখানে লেখাও রয়েছে লাল কাঁকড়া সি বিচ। এই রাস্তা দিয়ে চলুন যাই। সবার আগে আপনাদেরকে এখনের ঘড়িতে সময়টা দেখিয়ে দিই, এখন বাজে 6টা বেজে 17 মিনিট, আর এখনের এই সময় এই লাল কাঁকড়ার বীজটা এত সুন্দর লাগছে না, পুরো বীজ জুড়ে যত দূর চোখ যায় খালি লাল কাঁকড়াই আর লাল কাঁকড়া। আসার পরেই যখন আমি দৌড়চ্ছি না ওদের পেছন পেছন, সব কিন্তু গর্তের মধ্যে গিয়ে ঢুকে যাচ্ছে, সেই জন্য আমি টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছিলাম ক্যামেরাটা এক জায়গায়। তাহলে অবশ্যই একবার হাইলি রিকমেন্ড রইল, একবার এই লাল কাঁকড়া বীচে অবশ্যই আসবেন, মাত্র 180 টাকায় একবার ঘুরে যান, দারুণ লাগছে আমার, আপনাদেরও খুব ভালো লাগবে, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কত লাল কাঁকড়া দেখুন এখানে, সব পালাচ্ছে। আর এখান থেকেই মন্দারমণির যে মেন বিচ রয়েছে মার্কেট, সেই আলোগুলো দেখুন দূরে কিন্তু দেখা যাচ্ছে অল্প অল্প। আর এখানে বিচে ঘুরতে আসলে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, যেটা বাগদাদে গেলে দেখতে পাওয়া যায়, প্রচুর পরিমাণে কিন্তু সামুদ্রিক ঝিনুকে ভর্তি, বিভিন্ন প্রজাতির। প্রচুর দৌড়েছি, হাঁপিয়ে গেছি। চলুন এখন আমাদের অটো আমাদের জন্য প্রতীক্ষা করছে, সরি টোটো। এবারে চলুন আপনাদেরকে একদম নিয়ে যাই মন্দারমণির যে সৈকতের বিচ মার্কেট, সেই জায়গাটা রাত্রেবেলায় কেমন লাগে সেটা দেখাবো, চলুন। এই যে আমাদের দাদা আছে, বললো এখানে নাকি চাটা খুব ভালো, তো এখানে অনেক জায়গায় চা বিক্রি হচ্ছে, চাটা কিন্তু সত্যি খুব সুন্দর টেস্ট। এই হচ্ছে পেছনে দাদাকে চিনে রাখুন, এখানে আসলে অবশ্যই একবার চা খেয়ে দেখবেন। আর পাশে রয়েছে মার্কেট, বিচ মার্কেট, চাটা খেয়ে নিই, তারপরে ভেতরে মার্কেটে একটু ঘুরবো। বেশি মার্কেট বড় নয়, খুব একটা বেশি সময় লাগবে না ঘুরে দেখাতে।
মানে দীঘাপুরীর মতো বড় মার্কেট না হলেও কি হবে, যে কটা জিনিস এখানে আছে প্রত্যেকটা জিনিস কিন্তু প্রয়োজনীয় জিনিস। আমি একটাও দোকান দেখলাম না যেখানে মানে একই জিনিস ডবল ডবল করে রাখা আছে। তো এখানে আসলে শপিং করার মতো অনেক দোকানই পেয়ে যাবেন, যে জিনিসগুলো কিনে বাড়িতে নিয়ে যেতে পারবেন। তাহলে চলুন এরপরে আপনাদের খাবারের দোকান কিছু দেখিয়ে দিই। আর এখানে এই যে মার্কেটটা না, সেটা খুবই ছোট্ট, এই জায়গা থেকে শুরু হয়েছে আর এই জায়গাতে শেষ হয়ে গেছে। আর ভবিষ্যতের জন্য এখানে কিছু মার্কেট দেখছেন নতুন নতুন তৈরি হচ্ছে। এই যে সামনে এখানে দোলা টোলা পাওয়া যাচ্ছে, আর কিছু জুয়েলারির দোকান এখানে পেয়ে যাবেন। এগুলো হচ্ছে সব বিভিন্ন রকম সব বাদাম কাজু টাজু পাওয়া যাচ্ছে এখানে। আর একদম বিচের যে সামনের দিকে যে কয়েকটা দোকান আছে না, ওগুলো সব হচ্ছে যে খাবারের দোকান। মানে যত খাবারের দোকান এখানে সব বিচের ধারে দেখতে পাবেন। পূর্ব মেদিনীপুরে ঘুরতে আসলে এখানে কিন্তু আরেকটা জিনিস ফেমাস, সেটা হচ্ছে অরুণের আইসক্রিম। মানে ছোটো একটা যদি 10 টাকার আইসক্রিমও নেওয়া হয় তার স্বাদও কিন্তু দুর্দান্ত। আর পাশে দেখছেন এটা হচ্ছে বিশ্ব বাংলা। এখানে একদম বিচের ধারে এইরকম ছোটো ছোটো সব কাঠের তৈরি সব আসবাবপত্র, ছোটো ছোটো সব জিনিস দেখুন এখানে সব বিক্রি হচ্ছে, মানে একদম ইউনিক। এখানে হরিণ, তার সাথে এখানে দেখুন সাইকেল, এরকম ছোটো ছোটো সব বাচ্চাদের খেলনা। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানের যে সি ফুড, এখানে বিভিন্ন সব মাছ কাঁকড়া টাকড়া সব পাওয়া যায়, সেটা হচ্ছে এই লাইনে। আর এটা তো হচ্ছে সমুদ্র। এখানে আজকে দুপুরবেলা এসেছিলাম, আর তখন জল ছিল দুপুরের সময়, সেই জন্য এখানে দোকানপাট এখানে বেশি সেরকম ছিল না। কিন্তু এখনের এই সময় দেখুন বিচের জল কিন্তু অনেক নেমে গেছে, মানে সমুদ্রের জল অনেক নিচে এখন। আর এই জায়গায় সব এইরকম সব দোকান বসে গেছে অনেক। এগুলো সব হচ্ছে ভুট্টার দোকান, এগুলো সব বাচ্চাদের সব ঘোরার জন্য গাড়ি, আইসক্রিম, বিভিন্ন রকম সব পাপড়ি, চাট, ফুচকা, এমন কিছু দোকান নেই বললে চলবে না ছোটোখাটো জায়গা হলেও। এই ঘাট দিয়ে এই বিচে নামার পরে আপনারা ডান দিক জুড়ে অনেকগুলো এবং বাম দিক জুড়ে অনেকগুলো কিন্তু ছোটো ছোটো রেস্টুরেন্টের মতো দেখতে পাবেন, যেগুলোতে মানে লাইট ঝকমক ঝকমক করছে। তো ওইগুলো হচ্ছে রেস্টুরেন্ট প্লাস বার, মানে রাতের যে রঙিন জলের ব্যবস্থা, তার সাথে যে টুকিটাকি খাবার দাবার যেগুলো রেস্টুরেন্টে থাকে, সেগুলো বিচের ধারে এই জায়গাতে এসে আপনারা কিন্তু খেতে পারবেন। কিন্তু এখানে রেটটা ওপরের থেকে অনেকটাই বেশি, আর এখানে সমুদ্রের সি ফুডের দাম কিন্তু অনেক বেশি। আর আমরা যারা বকখালিতে ঘুরতে যাই সেখানে গিয়ে যেমন দেখি না আমরা একটা তাজা মাছ কাঁকড়া, মানে যেগুলো সামুদ্রিক খাবার দাবার সেগুলো পাওয়া যায়, মন্দারমণিতে কিন্তু সেইগুলোর দাম ডবল কিংবা 3 গুণ। একটা শার্টিং মাছ যেটা আমরা খেয়েছিলাম বকখালিতে 100 টাকায়, আমাদের মনে আছে এই কয়েকটা ট্রিপ আগে, তো সেটাই এখানে বলছে 300 টাকা করে। কিন্তু তাও আবার এটা বাসি না টাটকা সেটা বোঝা একদম মুশকিল। এটা যে যার ইচ্ছে, যে যার পছন্দ। আমি তো খাচ্ছি না একদমই। সন্ধেবেলার পর আপনারা যদি এখানে যদি আসেন না, তাহলে এই যে বিচ, বালির বিচ, এই বিচ জুড়ে আপনারা পায়ে হেঁটে মানে সঙ্গীকে নিয়ে অনেকক্ষণ এখানে ঘুরতে পারবেন। সঙ্গে কোনো বাচ্চা থাকলে কোনো সমস্যা নেই। আর একটা জিনিস কি, দীঘাতে ঘুরতে গেলে যেটা একটা ভয় আছে না, যে খুব রাত হয়ে গেলে মানে রাতের দিকে বিচ বরাবর উদয়পুরের দিকে কিংবা ওল্ড দীঘার দিকে মানে ঘুরতে গেলে একটা রিস্ক থাকে। এখানে মন্দারমণিতে সেই সিস্টেমটা কিন্তু নেই। রাত্রেবেলায় আমরা কিন্তু খাবার নিয়ে নিয়েছি অলরেডি ওই দোকানটা থেকে, যেখান থেকে দেখালাম এক্ষুনি। ওই দোকানে খাবারের প্রাইস খুব বেশিও নয়, একদম কমও নয়। বিরিয়ানি এখানে হচ্ছে 100 টাকা করে নিয়েছে প্লেট। তো খেয়ে দেখবো সেটা রুমে গিয়ে কেমন ভালো কি খারাপ। খাওয়া দাওয়া আমরা রেস্টুরেন্টে করছি না, রুমে নিয়ে চলে যাচ্ছি। রুমে গিয়ে আজকে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়বো। রাত্রের মতো সবাইকে টাটা, গুড নাইট। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে একটা জিনিস আপনাদেরকে যেটা দেখাই, এখানে চারিদিকে দেখুন আমি আম, এই একটা আম পড়ে আছে এখানে, এই একটা এখানে আম পড়েছে দেখতে পাচ্ছেন, একদম পুরো পাকা, গাছ পাকা। এখানে হোটেলের আশেপাশে নেই করে গোটা 10-12 এখানে আম গাছ আছে, জাম গাছ আছে, জামরুল গাছ আছে, সবেদার গাছ আছে, কাঁঠালের গাছ আছে, খেজুরের গাছ দেখলাম। মানে এখানে যদি রুম যদি নেওয়া হয় না, তাহলে রুমের সঙ্গে কিন্তু আম ফ্রি। এগুলো হচ্ছে সিঁদুররাঙা আম, কালার দেখে বুঝতে পারছেন। ফলের গাছের শেষ নেই, আর জায়গাটা এতটা বড়, চারদিকে খালি ফলের বাগানই বাগান। এই যে পেছনের রাস্তাটা একদম লম্বালম্বি চলে গেছে, কত দূর পর্যন্ত তার কোনো ঠিক নেই। মানে এই যে যেখানে আসছি এই জায়গার যে প্রপার্টিটা, সেটা এতটাই বড়। চলুন আমগুলো এখন রেখে দিই, কারণ সকাল সকাল এগুলো যদি খাই না, তাহলে পেটের যন্ত্রণা ছাড়া আর কিছু হবে না, খালি পেটে। এখন চলুন বিচের দিকে যাই। বিচে গিয়ে এখন সকালবেলা আমাদের অভ্যাসবশত চা খেতে হবে, কারণ সেই কালকে একবার চা খেয়েছিলাম। আর ঘুম থেকে উঠে এটা একটা বাঙালির একটা অভ্যাস হয়ে গেছে চা খাওয়া। তার সাথে যে এখানে সমুদ্র বিচের যে সকালে যে সানরাইজ হয় না, সেই সানরাইজটাও কিন্তু আমরা দেখবো। এই যে ফুলগুলো দেখছেন, এগুলো হচ্ছে বেল ফুলের গাছ। সকাল সকাল গন্ধটা বেশ দারুণ লাগে, মনটা পুরো ফ্রেশ হয়ে যায়।
বেশ কিছুক্ষণ সমুদ্র বিচের মধ্যে ঘোরাঘুরি করলাম। আর সকালের সময় বিচে কিন্তু খাবার দাবার কিছুই পাওয়া যায় না, একটু বেলাতে খাবার দাবার পাওয়া যায়। আর বেশ কিছু দোকান ওপরে দেখছি খুলতে শুরু করেছে। কালকে সেই দাদার কাছে আবার চলে আসছি চা খেতে। এখানে এখন হোটেলের ভেতরে গাছে আম পাড়া চলছে, ওই যে উপরে উঠে গেছে মই বেয়ে। আর এখানে কিন্তু চা দিয়ে গেছে আমাদেরকে। এই হোটেলে এখানে থাকলে এখানে রুম সার্ভিসের ব্যবস্থা আছে, এখানে চা খাবার দাবার। এখানে সামনে একটা রেস্টুরেন্ট আছে, চলুন পরে আপনাদের দেখাবো। তো ওখান থেকে খাবার দাবার বললে একদম রুম সার্ভিস বয় একদম রুমে এসে দিয়ে যায়। এই যে এইদিকে পুলকদা আছে, মানে আম গাছের নিচে বসে বসে এখানে চা খাচ্ছে। ভালো লাগে, রুমের থেকে বাইরেটা সুন্দর। রুমের থেকে বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগছে এখানে। এই আম গাছের নিচে আমি বসেছিলাম, সদ্য গাছ থেকে একটা আম পড়েছে দেখুন। এটা জাস্ট আমার মাথায় পড়তো আরেকটুর জন্য। কুল ওয়েদার দেখতে পাচ্ছেন, মানে মন্দারমণিতে ঘুরতে আসলে যে গরমটা আমরা লক্ষ্য করি, আমরা এই যে হোটেলে আছি না, এখানে গরম কিন্তু একদমই নেই। মন্দারমণির এই জায়গার পরিবেশ এতই সুন্দর, মনে হচ্ছে বাড়িতেই আছি আশেপাশে কোথাও। গেট দিয়ে প্রবেশ করে এখানে তো অনেকগুলো বিল্ডিং আছে। এই হচ্ছে রুমে একটা দেখুন, এখানে এরকম ডবল সাইজের বেড আছে। এই রুমটা এসি নন এসি দুইভাবে নেওয়া যায়। এইরকম পর্দা, টিভি, এখানে অ্যাটাচ বাথরুম, ভেতরে কোমোড আছে, শাওয়ার টাওয়ার সব আছে। নন এসিতে নিতে চাইলে এই রুমটা হচ্ছে 800 টাকা করে প্রাইস। আর এসিতে নিতে চাইলে তার সঙ্গে একটা চার্জ আছে, সেটা অ্যাড হয়ে যায়। ওটার নাম্বার আমি দিয়ে দেবো ভিডিওর শেষে, সেটা আপনারা ফোন করে জিজ্ঞেস করে নেবেন এখানে আসার আগে। এখানে যতগুলো রুম দেখছেন প্রত্যেকটা রুম কিন্তু সেম, সেই জন্য একটাই দেখালাম। এবং এর যে অপোজিটের এই রুমগুলো দেখছেন এগুলোও সেম। এখানে এই যে রুমগুলো দেখছেন লাইন ধরে, এগুলো হচ্ছে 600 টাকার রুম, মাত্র 600 টাকা এই রুমগুলো হচ্ছে বুক করা যায়। ঠিক এরই পেছনে এই যে রুমগুলো দেখছেন এইগুলোও 600 টাকার রুম, কিন্তু এখানে গেস্ট নেই, সেই জন্য আপনাদের দেখাই। চলুন একটা রুমই দেখাই আপনাদের। একটা রুম দেখালে বাকি রুমগুলো সব দেখানো হয়ে যাবে। প্রায় সব রুমগুলো একই রকম। এখানে দেখছেন এইরকম একটা বেড আছে, দুজন থাকতে পারবে এখানে। ওপরে পাখা আছে, এখানে এলইডি টিভি আছে, এইদিকে রয়েছে খুব সম্ভব অ্যাটাচ বাথরুম। আর এখানে এরকম টি টেবিল, জল টল রাখা আছে দেখতে পাচ্ছেন। চার্জ করার জন্য বোর্ডের অপশান এখানে পেয়ে যাবেন এই জায়গাতে। এই রুমটা কিন্তু খুব বেশি বড় নয়, যেহেতু মানে 600 টাকার রুম। আর এই যে রুমটা দেখছেন এইটা হচ্ছে যে নন এসি রুম, মাত্র 600 টাকায়। মন্দারমণিতে রুমের প্রাইস এমনিতেই সারা বছর কস্টলি থাকে। 600 টাকায় এখানে রুম খুব কম পাওয়া যায়, সেটাও আবার সমুদ্র বিচেরই একদম সামনাসামনি। এখান থেকে বিচের ডিস্টেন্স মাত্র হচ্ছে যে 1 মিনিটের মতো লাগে পায়ে হেঁটে। তো এইবার আপনাদেরকে দেখাই এই যে আম গাছের পাশে এই যে বিল্ডিংটা দেখিয়েছিলাম, বিল্ডিংয়ে চলুন একটা রুম আপনাদের দেখিয়ে দিই। বাহ, এই রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে এসি নন এসি দুইভাবে নেওয়া যায়। এখানে একটা বড় সাইজে এলইডি টিভি লাগানো আছে। সবার আগে বেডটা দেখিয়ে দিই। এরকম ডাবল বেড দেখতে পাচ্ছেন, দুটো বালিশ, টাওয়াল, এখানে সাবান টাবান সব কিছু রাখা আছে। আর এখানে আপনারা প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু এরকম চাইলে মেনু কার্ড পেয়ে যাবেন, না যেগুলো আপনারা রুমে বসেই অর্ডার করতে পারেন। এখানে একটা মিরর আছে, নিচে দেখছেন এরকম কম্বল টম্বল রাখা আছে। এইদিকে একটা উইন্ডো আছে, যেহেতু এরকম পর্দাও দেওয়া আছে দেখছেন, খুব সুন্দর। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, বাথরুমে এখানে কোমোড। আর এই বাথরুমটা কিন্তু অনেকটা স্পেসিয়াস। এখানে একটা মিরর, বেসিন, শাওয়ার আছে, তার সাথে এখানে কিন্তু গিজার পেয়ে যাবেন। এটা হচ্ছে শীতকালে যারা আসবেন তাদের জন্য প্লাস পয়েন্ট। এই এত বড় সাইজের রুমটা নিতে চাইলে এর নন এসির প্রাইস মাত্র 1200 টাকা। 1200 টাকায় কিন্তু বেশ ভালো রুম কিন্তু এটা। এইবারে চলুন, আমি যেই হলে আছি, মানে যে রুমে আমি আছি তারই হচ্ছে পাশে একটা রুম আছে। এটা হচ্ছে 4 বেডেড রুম। এই যে দেখছেন রুমটা বেশ অনেক বড় জায়গা, বিশাল স্পেসিয়াস। আর এখানেও এসি আছে। এরকম দুটো বেড আছে, মানে ডবল ডবল দুটো বেড পেয়ে যাবেন। এরকম টি টেবিল, আয়না, এইদিকে রয়েছে বেসিন, তার সাথে এখানে একটা এক্সট্রা আয়না। এখানে রয়েছে অ্যাটাচ বাথরুম, বাথরুমটাও বেশ বড়ই আছে, শাওয়ার টাওয়ার সব আছে। দুটো বেডের জন্য দুটো পাখার ব্যবস্থাও আছে এখানে। এই এত বড় রুমটা এর প্রাইস বলছে 1800 টাকা করে নন এসিতে। আমি যতগুলো রুম আপনাদের দেখাচ্ছি কিন্তু নন এসির প্রাইসগুলোই বলছি। এইবার আপনাদের দেখাবো একটা 6 বেডের রুম। 1, 2, 3, তিনটে ডাবল বেড, প্রত্যেকটা বেডের জন্য আলাদা আলাদা পাখার ব্যবস্থা। এই রুমেও এসি আছে, দুদিকে জানালা আছে, এখানে এলইডি টিভি ওপরে লাগানো আছে। এই হচ্ছে মিরর, ড্রেসিং টেবিল, টি টেবিল। এখানে রয়েছে অ্যাটাচ বাথরুম, এখানে গিজার আছে, শাওয়ার আছে। আর এই রুমের প্রাইস নন এসিতে 2500 টাকা। আর এখানে এটা 6 বেডের রুম হলেও না, এখানে কিন্তু 9 জন পর্যন্ত থাকতে পারবেন। মানে যদি অ্যাডজাস্ট করে থাকতে পারেন তাহলে এই রুমে থাকা যায়, তার জন্য আলাদা করে কোনো চার্জ কিন্তু নেওয়া হয় না। আমাদের এই রুমের অপোজিটে এখানে আরেকটা হল ঘরের মতো দেখুন, এরকম বড় একটা রুম আছে, বিশাল বড় রুম। এখানে টোটাল 10 জন থাকতে পারবে, কিন্তু 10 জনের বেশি থাকতে চাইলেও যদি অ্যাডজাস্ট করে থাকতে পারেন তাহলে কিন্তু এখানে থাকতে পারবেন, তার জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ লাগবে না। এখানে প্রত্যেকটা বেডের সোয়া দেখছেন একটা করে পাখা এরকম লাগানো আছে। আর এখানে একাধিক উইন্ডো আছে, 1, 2, 3টে, এইদিকে একটা 4টে উইন্ডো। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন টাইল দেওয়া দেখতে পাচ্ছেন। এখানেও টিভির ফ্যাসিলিটি আছে। এদিকে রয়েছে অ্যাটাচ বাথরুম। এই রুমের প্রাইস বলছে নন এসিতে 3500 করে। বেশ বড় রুম, 14-15 জন ইজিলি এই রুমে কিন্তু থাকা যায়।
এইবারে আপনাদেরকে দেখাই এই হোটেলের সব থেকে বড় রুম, যেখানে 30 জন গেস্ট একসঙ্গে থাকতে পারবে। একদম লাইন ধরে কতগুলো বালিশ, মানে কতগুলো যে বেড আছে এখানে কোনো হিসেব নেই। তার সাথে প্রত্যেকটা জায়গায় দেখছেন এরকম সোজা ওপরে সব পাখার ব্যবস্থা আছে এখানে। আর টোটালি এটা হচ্ছে যে নন এসি, এখানে হচ্ছে এসির ফ্যাসিলিটি নেই। এই রুমটা তাদের জন্য যারা হচ্ছে গ্রুপ ট্যুরে মন্দারমণি ঘুরতে আসছেন অনেক দূর থেকে, একসঙ্গে 30 জন এই জায়গাতে থাকতে পারবেন। চাইলে 2-3 জন এখানে এক্সট্রাও থাকা যাবে, সেটা হচ্ছে অ্যাডজাস্ট করে, সেটা কোনো ব্যাপার না। এই যে খালি জায়গাগুলো দেখছেন সব হচ্ছে পিকনিকের জায়গা, মানে পিকনিক করতে চাইলে এত বড় জায়গা আমার মনে হয় মন্দারমণিতে কোথাও পাওয়া যায় না। আর যত দূর পর্যন্ত দেখা যায় পুরো যে জায়গাটা দেখছেন পুরোটাই হচ্ছে এই হোটেলের জায়গা। ছোট্ট বড় সব মাছগুলো সব ভেসে বেড়াচ্ছে। সকালের সময় আসলে সব থেকে বেশি মাছ দেখা যায়। ওই যে দূরে একটা সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওই জায়গায় পর্যন্ত এই হোটেলের এরিয়া। আর এরকম দেখুন শেষ প্রান্তে এসে এরকম সুন্দর রাস্তা করা আছে, দুদিকে এরকম সব ঝাউয়ের সব গাছ লাগিয়ে রেখেছে। আগে যেই জায়গাটা দেখালাম ওর থেকে বড় বড় মাছ এই জায়গায় এখানে দেখতে পাওয়া যায়। সকালে যেই সময় ঠান্ডা ওয়েদার থাকে না, ওই সময় মাছ কিন্তু জলের উপর ভেসে বেড়ায়। তো মাছ দেখতে হলে সকালবেলা আসতে হয়। আসলে আমি এখানে কালকে এসে যখন এন্ট্রি করেছিলাম আমি আসলে বুঝতে পারিনি জায়গাটা এতটা বড়। তো আপনাদের এই ডিটেলসগুলো শেয়ার করছি, কারণ আগামী সময় যারা আপনারা মন্দারমণিতে ঘুরতে আসছেন এবং কোথায় থাকবেন, কোন কোন বাজেটে মানে রুম পাওয়া যায়, সেটা আপনাদের এই একটা হোটেলের মধ্যেই আপনাদেরকে পুরো ইনফরমেশন দিয়ে দিচ্ছি। সমস্ত বাজেটে এখানে হোটেল পেয়ে যাবেন। 2 জন থেকে একদম 10 জন, 20 জন, 30 জন পর্যন্ত এখানে থাকার অপশন আছে। আর এখানে দেখুন ছোট্ট একটা পুল করা আছে। এই যে দেখছেন পেছনে একটা খাল আছে, এই জায়গা দিয়ে কিন্তু সমুদ্রের জল মানে প্রত্যেক দিন যখন জোয়ার ভাটা হয় না তখন এই জায়গা দিয়ে প্রবেশ করে। আর এই হচ্ছে আমাদের দাদা ঘুরে ঘুরে সব রুমগুলো আমাদের দেখাচ্ছে। দাদার নামটা কি আছে? সুমন মণ্ডল। আমার মনে হয় লাল কাঁকড়া দেখার জন্য এরপর আর এই লাল কাঁকড়ার বিচে যাওয়ার দরকার নেই। এখানে পাশেই রয়েছে লাল কাঁকড়া, এটা তো দেখে আমি এক প্রকার হচ্ছে অবাক হচ্ছি। আপনাদের একটু জুম করে আমি দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু লাল কাঁকড়ায় পুরো ভরা, মানে যেহেতু এখানে সমুদ্রের জল এই জায়গায় আসে। এই যে গাছগুলো দেখছেন এগুলো সব হচ্ছে ম্যানগ্রোভের গাছ। একদিনে ঘুরতে এসে এখানে কত রকম সুবিধে পাচ্ছি। আর এখানে শীতের সময় এমনিতেই প্রচুর মানুষ এখানে আসে। ফাইনালি আমি রুম থেকে চেক আউট করে নিয়েছি, আর যাওয়ার আগে এখান থেকে খাবার দাবার খেয়েই যাব। এই হচ্ছে হোটেলের যে দাদা বলছিল বারবার করে এখানে খাওয়া দাওয়া করতে, তো কাল থেকে আমরা বাইরেই খাওয়া দাওয়া করছি। এখানে একটা এসি রেস্টুরেন্ট আছে ভেতরে, আর এটার সামনে এটা নর্মাল। তো এখানে সকালের খাবার দাবার সব কিছুই পাওয়া যায়। তো খাওয়া দাওয়া করে এখান থেকে সোজা আমি চলে যাব বাড়ি। কিন্তু যাওয়ার আগে এখান থেকে কোন কোন ট্রেন আছে সেগুলো আপনাদের বলে দিই। সকাল 6:16, সকাল 7:10, সকাল 7:53 এবং দুপুর 12:36, মানে দুপুরের আগে 4টে ট্রেন এখান থেকে যায়। আমি উঠবো আশাপূর্ণা দেবী স্টেশন থেকে, মানে যেখান থেকে আমি নেমে এখানে এসেছি। তো এখান থেকে বাসে করে আপনারা কলকাতার দিকে যেতে চাইলে প্রচুর বাস আছে এখান থেকে, দীঘা থেকে যেগুলো কলকাতাগামী সব বাসগুলো যায় এখানে। চাউলখোলাতে দাঁড়ালে এখান থেকে প্রচুর বাসের অপশন আছে। এই ছিল আজকে ছোট্ট ইনফরমেশন। আর তাহলে বলবেন যে মন্দারমণি একদিনের ভ্রমণে আপনাদের কেমন লাগলো। আর কোনো কিছু যদি জিজ্ঞাসাবাদ থাকে সেগুলো কমেন্ট করতে পারেন, কিংবা ফেসবুকে আমাকে মেসেজও করতে পারেন। তাহলে আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে এরপরে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায়।